মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। শ্যামা কোথায় আছে বল? তোরা জানিস আমার কাছে লুকোচ্ছিস। শ্যামা কোনো মানা করে রয়েছে। আর কেউ আমাকে ডাকবি না, এই দরজা আর খোলা হবে না। না না, ভানুকে কেউ আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। সরে যা, সরে যা, তোরা সব সরে যা। পিতা, মহারানী মাতাকে নিয়ে যাওয়ার অনুমতি দিন। আমি আপনার পায়ে ধরছি। মৃত্যুর 24 ঘন্টার মধ্যে দাহ কার্য সম্পন্ন করতে না পারলে মহাপাপ হয়ে যায়। মহারাজের কাছে গিয়ে শ্যামা আর ফিরছে না। ভানুমতির চোর খবর এনেছে যে শ্যামা রয়েছে স্বয়ং মহারাজের কাছে, আর সে কোনো শাস্তিও পায়নি। কিন্তু মানাঘরের প্রহরীরা আরও যা বলেছে তা মহারানীর কানে তোলা যায় না। একজন প্রহরী বন্ধ দরজার চাবির গর্ত দিয়ে দেখেছে যে শ্যামার অঙ্গে বসন নেই। সে রঙ্গিনীর মতো দাঁড়িয়ে আছে একটি চেয়ারের হাতল ধরে। এ কথা না জেনেও কিন্তু ভানুমতির মনে একটা অস্থিরতা তৈরি হয়েছে। বীরচন্দ্রকে একটু বেশি চেনেন ভানুমতি। এই মনের অস্থিরতা কোন আশঙ্কার কথা বলছে তাকে? শ্যামাকে ঠিক কি অবস্থায় ঘরে দেখা গেছে সে খবর ভানুমতির কাছে দাসীরা চেপে গেলেও শ্যামা যে 1 ঘন্টারও বেশি সময় ধরে মহারাজের সঙ্গে এক ঘরে রয়েছে তা শুনেই ক্রোধে জ্বলে উঠলেন ভানুমতি। তিনি তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠলেন, শ্যামা, হারামজাদে, তোর এত সাহস! জিভ টেনে ছিঁড়ে দেবো। আয়, শিগগির চলে আয়। যেন শ্যামা কাছেই আছে আর মহারানীর হুকুম শুনতে পেয়েই ছুটে চলে আসবে। ভানুমতি আর কোনো যুক্তির কথা শুনতে চাইলেন না। তিনি বারবার শ্যামার নাম ধরে ডাকতে লাগলেন, শ্যামা, শ্যামা, ফিরাই বলছি, এই শ্যামা! দাসীরা ছুটে গেল, কিন্তু ঘর বাড়ি পুড়ে যাবার ভয় থাকলেও কোনো প্রহরীর সাহস নেই মহারাজের কক্ষ থেকে শ্যামাকে ডেকে আনার। তারা দাঁড়িয়ে রইল যেন তারা কানে শুনতেই পাচ্ছে না। বিকেলও শেষ হয়ে গেল। আকাশে বর্ণবাহার ছড়িয়ে সূর্যদেব অস্ত গেলেন। পাখিরা কুলায় ফিরল, গাছপালাগুলো ঝাপসা হয়ে গেল। মানুষের জীবনযাপনের শব্দ স্তিমিত হয়ে এলো। রাজপুরীর দেউড়ির দুপাশে দাউ দাউ করতে লাগলো 2টি মশাল। নির্দিষ্ট দাসীরা প্রতিটি কক্ষে রেড়ির তেলের প্রদীপ জেলে দিতে এলো। মহারানী ভানুমতি এখন অপ্রকৃতিস্থের মতন ছটফট করছেন। পালঙ্ক থেকে নেমে একবার আলুথালু বেশে ছুটে বেড়াচ্ছেন সারা ঘর। কেউ তাকে ধরে রাখতে পারছে না। কখনো নিজেই শুয়ে পড়ে দাপাচ্ছেন হাত পা। অনবরত বলছেন, শ্যামা কোথায়? শ্যামা কোথায়? তাকে ডেকে নিয়ে আয়। সে হতচ্ছাড়ির নাকে দড়ি দিয়ে তাকে টেনে নিয়ে আয়। এত বড় সাহস তার! কোথায় সে লুকিয়ে আছে? মহারাজের নাম আর উচ্চারণ করছেন না তিনি। এক অভিজ্ঞ কূটনীতিজ্ঞ প্রণয় নিপুণ পুরুষের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে বসেছিলেন এই রমণী। সরলা বালিকার মতন বিশ্বাস। এখন তার পুঞ্জীভূত অভিমান যেন বিষ হয়ে গেছে। সেই বিষের জ্বালা তার সর্বাঙ্গে। অন্য কেউ কোনো সান্ত্বনা দিতে পারছে না।
সবাই নীরব। এমনকি চপল স্বভাব মনোমোহিনী পর্যন্ত আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে একপাশে। এক সময় লাফ দিয়ে খাট থেকে নেমে এসে ভানুমতি এক দাসীর টুঁটি চেপে ধরে ডাকিনীর মতো চোখ পাকিয়ে বিকট স্বরে জিজ্ঞেস করলেন, শ্যামা কোথায় আছে বল, তোরা জানিস আমার কাছে লুকোচ্ছিস। দাসীটির দম বেরিয়ে যাবার দশা। অপ্রকৃতিস্থ মহারানীর সেদিকে হুঁশ নেই। টুঁটির চাপ বাড়াচ্ছেন দেখে দাসীটি প্রাণের দায়ে বলল, শ্যামা কোনো মানা করে রয়েছে, আর কোথাও যায়নি, তিন সত্যি বলছি রানীমা। ভানুমতি এবার টুঁটি ছেড়ে তার মাথা ধরে প্রবল ঝাঁকুনি দিয়ে বললেন, কেন তাকে ডেকে আনছিস না? যা যা। সে ঘরের দরজা বন্ধ, ভেতর থেকে কুলুপ দেওয়া। হঠাৎ থেমে গেলেন ভানুমতি। তার হাত অবশ হয়ে গেল, চক্ষু থেকে নিভে গেল তেজ। তিনি নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন কয়েক মুহূর্ত, যেন একটা কাঠামোবিহীন খড়ের মূর্তি। এখনই খসে পড়বেন ভূমিতে। ফাঁকা গলায় বললেন, তোরা যা, সবাই যা, কেউ থাকিস না, আমি এখন শোবো। একে একে সবাই বেরিয়ে গেল ঘর থেকে। মনোমোহিনী ইতস্তত করছিল। ভানুমতি তাকেও বললেন, খুমন যা, চলে যা এখান থেকে। সবাই বেরিয়ে গেল একে একে। তারপর ভানুমতি দরজা বন্ধ করতে করতে এক ভাবলেশহীন গলায় বললেন, আর কেউ আমাকে ডাকবি না। এই দরজা আর খোলা হবে না। কোনো কোনো সংবাদের প্রচার মাধ্যম লাগে না, কোনো কোনো সংবাদ দেওয়াল কিংবা বন্ধ দরজার বাধাও মানে না। গভীর রাতে মহারাজ বীরচন্দ্র যখন বাগানবাড়ি থেকে ছুটে এলেন প্রাসাদে, ততক্ষণে ভানুমতির ঘরের দরজা ভাঙা হয়ে গেছে। সারা সন্ধে সেই দরজার বাইরে ভিড় করে দাঁড়ানো নারীরা শুনেছিল ভেতরের কাতর শব্দ, শুধু বুক ফাটা তীক্ষ্ণ আ ধ্বনি। অন্য মহল থেকে ছুটে এসেছিল রানীরা। শত ডাকাডাকিতেও দরজা খোলেননি ভানুমতি। একসময় তাঁর সেই আর্তনাদও থেমে গিয়েছিল। তারপর আর কোনো সাড়া শব্দ নেই। তখন কুমার রাধাকিশোরের নির্দেশে দরজা ভেঙে ফেলা হলো। মহারাজ বীরচন্দ্র পালঙ্কের পাশে দাঁড়িয়ে দেখলেন ভানুমতির বুকের ওপর দু হাত চাপা, চক্ষু দুটি খোলা। প্রাণবায়ু নির্গত হয়ে গেছে অনেকক্ষণ আগে। সারা ঘরময় ভানুমতির অলংকার ছড়ানো। কাছে কোনো বিষের পাত্র নেই, শরীরে কোনো অস্ত্রাঘাতের চিহ্নও নেই। রাজবৈদ্য দীর্ঘশ্বাস ফেলে জবাব দিয়েছেন। বীরচন্দ্র আস্তে আস্তে হাঁটু গেড়ে বসলেন ভূতপূর্ব মহারানীর পায়ের কাছে। ফুঁপিয়ে ওঠার আগে বললেন, ঘরটা ফাঁকা করে দাও, এখন এখানে কেউ থাকবে না। রাজপুরী একেবারে নিস্তব্ধ। বড় একটা বটগাছে অসংখ্য পাখির বাসার মতন এই প্রাসাদেও খোপে খোপে অনেক মানুষ। তবু তারা চলাফেরার সময় পায়ের আওয়াজ গোপন করতে ব্যস্ত। সবাই কথা বলছে ফিস ফিসিয়ে। মহারাজ বীরচন্দ্র গভীর শোকে মগ্ন। শুধু শোকগ্রস্তই নয়, মহারাজ মহাক্রুদ্ধও হয়ে আছেন। সচরাচর খোশমেজাজি ও সুররসিক বীরচন্দ্র এখন যখন তখন অগ্নিশর্মা হয়ে উঠছেন। কেউ তার সামনে পড়তে সাহস পায় না। এর মধ্যে একজন আলতা দাসীকে দেখে তিনি সম্পূর্ণ বিনা কারণে গর্জে উঠে বলেছিলেন, এই তুই এখানে কি করছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা, জীবনে আর কখনো এই প্রাসাদে ঢুকবি না। মহারানী ভানুমতির মৃত্যুতে বীরচন্দ্রের এমন তীব্র প্রতিক্রিয়া তার পারিষদদের
অবাক করে দিয়েছে। মহারাজকে চোখের জল ফেলতে কেউ কখনো দেখেনি। মাঝে মাঝে গান বাজনা শুনতে শুনতে তার চোখ সজল হয়ে ওঠে বটে, কিন্তু শোকতাপ তিনি শান্তভাবে সহ্য করতে জানেন। রাজা মহারাজাদের সর্বসমক্ষে বেশি আবেগ বা উচ্ছ্বাস দেখাতে নেই। এবারেও মহারাজ অন্যদের সামনে কাঁদেননি। বাগানবাড়ি থেকে দৌড়ে এসে ভানুমতির শয্যার পাশে পড়ে তিনি ঘর খালি করে দিতে বলেছিলেন, কিন্তু দূর থেকে অনেকে তার হাহাকার শুনতে পেয়েছে। ভানুমতির মৃত্যু খুব আকস্মিক। তিনি সুস্বাস্থ্যবতী ছিলেন, রোগ ছিল না কোনো। সেজন্য মহারাজ এত বেশি আঘাত পেয়েছেন তা অস্বাভাবিক নয়। তবু তার পরের ব্যবহার ব্যাখ্যা করা যায় না। তিনি পালঙ্কে ভানুমতির মৃতদেহ আঁকড়ে শুয়েছিলেন। রাত্রি প্রভাতেও এই সব দাহ করতে দিতে রাজি হননি। শিশুর মতন অবোধ হয়ে গিয়ে তিনি বারবার বলছিলেন, না না, ভানুকে কেউ আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। সরে যা, সরে যা, তোরা সব সরে যা। আত্মীয় পরিজন, তার একান্ত সচিব, রাজপুত্রদের অনুরোধেও তিনি কর্ণপাত করেননি। সারাদিনে মহারাজের আলিঙ্গন থেকে সেই মৃতদেহ ছাড়াতে পারেনি কেউ। শেষ পর্যন্ত রাজকুমার সমরেন্দ্রচন্দ্র, যুবরাজ রাধাকিশোর মহারাজের পা ধরে মিনতি করতে লাগলেন, পিতা, মহারানী মাতাকে নিয়ে যাওয়ার অনুমতি দিন। আমি আপনার পায়ে ধরছি। মৃত্যুর 24 ঘন্টার মধ্যে দাহ কার্য সম্পন্ন করতে না পারলে মহাপাপ হয় যে। অবশেষে আদরের ভানুকে ছেড়ে দিলেন মহারাজ। অন্তিম যাত্রায় চললেন ত্রিপুরা রাজ্যের মহারানী, রাজা বীরচন্দ্র মাণিক্যের বাল্যসখী ভানুমতি। কিন্তু শ্মশানে যাননি মহারাজ, তিনি ভানুমতির কক্ষেই রয়ে গেলেন। মহারানীর সঙ্গে রাত্রি যাপন করার প্রতিশ্রুতি দিয়েও তিনি আসেননি। এখন তিনি রাতের পর রাত কাটাতে লাগলেন এই শূন্য ঘরে। মাঝে মাঝে তিনি উচ্চ ঈশ্বরে কার সঙ্গে কথা বলেন। 3 দিন তিনি সেই মহল থেকে বেরুলেন না একবারও। রাজকার্যে তার মতি নেই। জরুরি কোনো দলিলে সই করতেও তিনি রাজি নন। দাসদাসীরা খাবার সাজিয়ে দিয়ে যায়, তিনি স্পর্শ করেন না কিছু। অন্য রানীরা এসে সাধ্য সাধনা করছেন কত, কর্ণপাত করেননি মহারাজ। তাঁর উপর জোর করার কেউ নেই। বীরচন্দ্রের জননী এখনো জীবিত, কিন্তু তিনি বর্তমানে রয়েছেন উদয়পুরে। 3 দিন পর মহারাজ সেই কক্ষ থেকে বেরুলেন বটে, কিন্তু কথা বললেন না কারোর সঙ্গে। যেন স্বপ্নের ঘোরে হাঁটাচলা করছেন তিনি। দৃষ্টিতে কিন্তু ঔদাসীন্য নেই, মুখখানা গনগনে হয়ে আছে রাগে। তিনি নিজের ওপরে সাংঘাতিক ক্রুদ্ধ। ভানুমতিকে তিনি কত কাল ধরে চেনেন। ভানুমতির তেজ, জেদ, চাপল্য, রাগ সবই তিনি জানেন, কিন্তু অভিমানের বশে ভানুমতি যে আত্মঘাতিনী হতে পারেন তা তিনি স্বপ্নেও ভাবেননি। সচিব, দেওয়ান আর ঠাকুর লোকেদের সন্তুষ্ট করার জন্য রাধাকিশোরের নাম তিনি যুবরাজ হিসেবে ঘোষণা করেছিলেন ঠিকই, কিন্তু এই প্রস্তাব তো তিনি আবার ইচ্ছে করলেই বদল করতে পারতেন। সমরেন্দ্র যে তাঁর প্রিয় সন্তান, ভানুমতি এটা না বুঝেই চলে গেল। ভোজ উৎসবের পরদিন সকালেই সমরেন্দ্র দূরের জঙ্গলে চলে গিয়েছিল শিকার করতে, তার মামার বাড়ির আত্মীয়দের সঙ্গে। শিকারের উপলক্ষ সলা পরামর্শের পক্ষেও আদর্শ। মায়ের মৃত্যুর সংবাদ দিয়ে ফিরিয়ে আনা হয়েছে সমরেন্দ্রকে। পিতার মুখের ওপর সে কোনো কথা বলতে পারে না, কিন্তু বোঝা যায় যে সে সাংঘাতিক ক্ষুব্ধ। সে মহারাজের ঘরের দিকে আসছে না একবারও। বীরচন্দ্র প্রাসাদ থেকে বেরিয়ে উদ্যানে পায়চারি করছেন কখনো কখনো। মাঝে মাঝে কমল দিঘির ধারে
একা বসে থাকছেন চুপটি করে। স্কুল পালানো বালকের মতন ছোট ছোট ঢিল ছুঁড়ে দেখছেন তরঙ্গভঙ্গ। গভীর কালো জলে যেন কার চোখের কথা মনে পড়ে। ঘন বৃক্ষরাজির আড়ালে কোনো একটা পাখি এক টানা শীষ দিয়ে চলেছে। মহারাজ সেদিকে তাকিয়ে থাকেন, কিন্তু পাখিটাকে দেখা যায় না। ওই শীষের মতনই মহারাজের অবচেতনে কিছু যেন গুঞ্জরিত হচ্ছে। অদেখা পাখিটার মতন তা ভাষায় রূপ পাচ্ছে না। এক একবার তিনি উঠে যাচ্ছেন মানা ঘরে, অসমাপ্ত ছবি আঁকার চেষ্টা করে একটু পরেই ফেলে দিচ্ছেন তুলি। ফটোগ্রাফির ঘরে গিয়ে নাড়াচাড়া করছেন পুরনো প্রিন্ট। গানের ঘরে বাজাতে চেষ্টা করছেন এসরাজ। কিছুতেই মন লাগছে না, কিছুতেই মনের অবসাদ কাটছে না। বেশ কয়েকজন মহারাজের কাছাকাছি গিয়ে ধমক খেয়েছে। একান্ত সচিব ঘোষমশাই বুদ্ধিমান মানুষ, তিনি প্রথম কয়েকদিন মহারাজের সঙ্গে কোনো কথাই বলতে চাননি। বয়স্ক মানুষকে সান্ত্বনা দেওয়া যে অতি দুঃসাধ্য তা তিনি জানেন। রাজা মহারাজারা সহজে কাতর হন না, আর যে রাজার অনেক রানী, তার পক্ষে এক বিগত যৌবনা রানীর মৃত্যুতে এমন ব্যাকুল হয়ে পড়া নিছক শোক হতে পারে না। আরো অন্য কিছু কারণ আছে নিশ্চিত। ঘোষমশাই দূর থেকে কয়েকদিন মহারাজকে লক্ষ্য করলেন। তারপর যখন দেখলেন রাজকার্য প্রায় অচল হয়ে পড়েছে, তখন তিনি অবলম্বন করলেন এক কৌশল। ছবির ঘরে একটা তুলি হাতে নিয়ে বিভোর হয়ে বসে আছেন মহারাজ বীরচন্দ্র। আজ সকালে ঠিক করেছিলেন ভানুমতির একটি চিত্র অঙ্কন করবেন, কিন্তু ইজেলের সামনে দাঁড়াবার পর কি আশ্চর্য, ভানুমতির মুখচ্ছবি স্পষ্ট মনেই আসছে না। এও কি সম্ভব? ভানুমতির কথা চিন্তা করে তার নিদ্রাহীন রাত কাটে। অন্ধকারের মধ্যে জল জল করে ভানুমতির মুখ, আর এখন এই দিবালোকে সেই মুখ আবছা হয়ে গেল কি করে? কেমন যেন জলে ডোবা মূর্তির মতন। ভানুমতির ফটোগ্রাফ তিনি তুলেছেন কয়েকখানা। এখানে হাতের কাছে তার প্রিন্টগুলি নেই, খুঁজতে প্রবৃত্তিও হচ্ছে না। মনশ্চক্ষে দেখতে না পেলে ফটোগ্রাফ দেখে চিত্রাঙ্কনের প্রয়োজন কি? মনের কোন অতলে তলিয়ে যাচ্ছেন মহারানী। এই সময় মহারাজ যেন কার কণ্ঠস্বর শুনতে পেলেন। কে যেন মন্ত্রোচ্চারণ বা স্তোত্র পাঠ করছে। একটুক্ষণ উৎকর্ণ হয়ে তিনি বুঝলেন, না, সংস্কৃত নয়, বাংলা। জানলা দিয়ে তিনি দেখলেন প্রশস্ত বারান্দায় ধীর পদে পায়চারি করছেন ঘোষমশাই। পরিষ্কার গমগমে গলায় আবৃত্তি করছেন, হয়তো জানো না দেবী, অদৃশ্য বাঁধন দিয়া নিয়মিত পথে এক ফিরাইছ মোর হিয়া। গেছি দূরে, গেছি কাছে, সেই আকর্ষণ আছে। পথভ্রষ্ট হই নাকো তাহারি অটল বলে। নহিলে হৃদয় মম ছিন্ন ধূমকেতু সমদিশাহারা হইত, সে অনন্ত আকাশ তলে। এটা কি পড়ছো ঘোষমশাই? এ কার কবিতা? ভানুমতির মৃত্যুর পর পঞ্চম দিনে এই প্রথম বীরচন্দ্রের কণ্ঠ থেকে একটি স্বাভাবিক বাক্য বের হল। ঘোষমশাই কাছে এসে মহারাজকে নমস্কার করে বললেন, আগে মহারাজ, শশীভূষণের কাছে একটা বই আছে, তাতে এই পংক্তিগুলো পড়ে ভালো লেগে গেল। আমাদের বৈষ্ণব কাব্যে রাধার বিরহ কিংবা শোকের কথা অনেক আছে, কিন্তু পুরুষের শোকের কাব্য বিশেষ চোখে পড়ে না। এই কবির বইটিতে অনেক অংশই পুরুষের আক্ষেপ ও বেদনায় ভরা। কবিটি কে? এমবাবু কিংবা নবীনবাবু? না না, এ এক অতি তরুণ কবির রচনা। এর নাম রবি ঠাকুর। মহারাজের ভ্রুকুঞ্চিত হল ঠাকুর শুনে, কারণ ত্রিপুরাতে ঠাকুর সম্প্রদায় আছে। কাজেই কৌতূহলী হয়ে তিনি জানতে চাইলেন, রবি ঠাকুর আমাদের ত্রিপুরার ঠাকুর লোকদের কেউ নাকি? না মহারাজ, ত্রিপুরায় কবি বলতে তো আপনিই একমাত্র, আর মদন মিত্তির আছেন। এই রবি ঠাকুর কলকাতার। এর সম্পর্কে আমি বিশেষ কিছুই জানি না। শশীভূষণ অনেক খবর রাখে অবশ্য। আহা, ভারী খাসা রচনা।
আবার শোনাও তো। হয়তো জানো না দেবী, অদৃশ্য বাঁধন দিয়া নিয়মিত পথে এক ফিরাইছ মোর হিয়া। আহা, এ যে আমারই মনের কথা, আরো শোনাও আরেকটু। এই আর যে মনে নেই, মাত্র দু একবার পড়েছি। শশীভূষণের কাছ থেকে বইখানা আনবো? চলো তো, শশীভূষণের কাছে বইটা দেখি গে। এই কদিন বীরচন্দ্র পোশাক পরিবর্তন করেননি। ধুতি ও বেনিয়ান মলিন হয়ে গেছে, পায়ে খড়ম, গালে খোঁচা খোঁচা দাড়ি। তিনি দ্রুত পদে এগিয়ে চললেন পাঠশালা বাড়ির দিকে। আজ সকালেও শশীভূষণ একজন মাত্র ছাত্র নিয়েই ক্লাস চালাচ্ছেন। স্লেটে ইংরাজি লেখা শিখছে ভরত। এর মধ্যেই সে শুনে শুনে লিখতে শিখেছে অনেকটা। শশীভূষণ ডিকটেশন দিচ্ছেন। Once upon a time there lived. মহারাজ ভেতরে ঢুকে দাঁড়িয়ে পড়লেন। শশীভূষণ কিছু বুঝে ওঠার আগেই ঘোষমশাই প্রায় দৌড়ে এসে বললেন, ওই যে সেই রবিবাবুর বইটা বার করো তো, শিগগির শিগগির। হ্যাঁ, রবিবাবুর বই? তাও আবার শিগগির শিগগির? কিন্তু বইটা, ও হ্যাঁ, বইটা তো আমি ভরতকে পড়তে দিয়েছি। এই ভরত, কোথায় রেখেছিস রে? তোর ঘরে? বইখানি ভাগ্যক্রমে ভরতের সঙ্গেই আছে। ছেঁড়া ঝুলি থেকে বইটি বার করে অদৃশ্য হয়ে যাবার ভঙ্গিতে সে দেওয়ালের এক কোণে সেঁটে দাঁড়িয়ে রইল। মহারাজ পাতা খুলেই পড়তে লাগলেন। স্নেহের অরুণালোকে খুলিয়া হৃদয় প্রাণ, এ পাড়ে দাঁড়ায় দেবী গাহিন যে শেষ গান। তোমারই মনের ছায়া সে গান আশ্রয় চায়, একটি নয়ন জাল তাহারে করিও দান। তুমি ঠিক বলেছ ঘোষমশাই, পুরুষের এমন বেদনার গাথা তো আগে এত মর্মান্তিক করে কেউ লেখেনি। আহা, নিশ্চয়ই এর বুকেও শোকের শেল বিঁধেছে। আমারই মতন এই কবিও বুঝি তার প্রিয় রানীকে সদ্য হারিয়েছে। না মহারাজ। না মানে? আসলে এই কবির বয়স খুবই কম, ওই 21-22-এর বেশি নয়। আমি যতদূর জানি ইনি এখনো পর্যন্ত বিবাহ করেননি। কলকাতার বাবুদের বুঝি 21-22 বছরে বিবাহ হয় না? কত বয়স পর্যন্ত তারা আইবুড়ো থাকে? তা নয় মহারাজ, এই বয়সে অনেকেরই বিবাহ হয় বটে, তবে ইনি তো বড় ঘরের ছেলে। এদের বিবাহ খুব ঘটা করে হয়, আর সংবাদপত্রে সে খবর ছাপাও হয়। বড় ঘর মানে কোন ঘর? জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। এই রবিবাবু হলেন দেবেন ঠাকুরের কনিষ্ঠ পুত্র। দ্বারিকানাথ ঠাকুরের বংশ? দ্বারিকা বাবুর সঙ্গে আমাদের পরিবারের একবার যোগাযোগ হয়েছিল বলে শুনেছি। দেবেন্দ্রবাবুর নামও শুনেছি বটে, কিন্তু কখনো সাক্ষাৎ হয়নি। আসলে ওই ঠাকুর বাড়ি থেকে ভারতী নামে একটি মাসিক পত্রিকা বেরোয়। আপনি বোধহয় সে পত্রিকাটি দেখেননি মহারাজ। আমি সেই পত্রিকার গ্রাহক। সেই কাগজের প্রত্যেকটি সংখ্যায় এই ছেলেটির একাধিক লেখা থাকে। নাম ছাপা হয় না অবশ্য, কিন্তু আমি পড়লেই ঠিক চিনতে পারি। কবিতার চেয়েও ইনি গদ্য অধিক ভালো লেখেন। বালক বয়স থেকেই রবি ঠাকুরের নানান রচনা পত্রপত্রিকায় ছাপা হচ্ছে। জানেন মহারাজ, ছেলেটির বেশ কলমের জোর আছে। এর মধ্যেই একাধিক গ্রন্থ প্রকাশিত হয়ে গেছে। অবশ্য সেসব নিজেরাই পয়সা খরচ করে ছাপায়। শশীভূষণের কথা শুনতে শুনতে বইখানির প্রথম পৃষ্ঠা খুলে মহারাজ অস্ফুট স্বরে বললেন, 21-22 বছরের ছেলে। মহারাজ বইটির নামপত্রে লেখা দেখলেন, কাব্যের নাম ভগ্নহৃদয়, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত, কলিকাতা বাল্মীকি যন্ত্রে মুদ্রিত, দাম 1 টাকা। উৎসর্গের পৃষ্ঠায় শ্রীমতী হের উদ্দেশ্যে লেখা একটি 5 স্তবকের উপহার কবিতা। মহারাজ চোখ তুলে জিজ্ঞাসা করলেন,
শ্রীমতী হে, এর মানে কি? আগে ওই হেমাঙ্গিনী বা হেমবালা টালা কেউ হবে। তবে যে তোমরা বললে এর বিবাহ হয়নি। আহা, মা কিংবা দিদি টিদি তো হতেই পারে। মা কিংবা দিদি হলে এমন সাঁটে নাম লিখবে কেন? এই প্রশ্নের কি উত্তর হতে পারে তা শশীভূষণ বা ঘোষমশাই কেউই জানেন না। সুতরাং নীরব রইলেন। এই ছেলেটির আর কি বই আছে? আমি রুদ্রচন্দ্র নামে একটি নাটিকা পড়েছি। সেখানে অবশ্য তেমন সরেস হয়নি, তবে ভারতী পত্রে এর গদ্য রচনাগুলি একেবারে অনবদ্য। মহারাজ ভগ্নহৃদয় থেকে নিজে কয়েক লাইন পড়লেন। তারপর ঘোষমশাইয়ের দিকে বইটি এগিয়ে দিয়ে বললেন, তুমি পাঠ করে শোনাও, তোমার কণ্ঠস্বর ভালো। আজ সাগরের তীরে দাঁড়ায় তোমার কাছে, পরপারে মেঘাচ্ছন্ন অন্ধকার দেশ আছে। দিবস ফুরাবে যবে, সে দেশে যাইতে হবে, এপারে ফেলিয়া যাব আমার তপন শশী। কে বলে কবিতা পাঠের কোনো উপকারিতা নেই? এই কয়েকটি দিন বীরচন্দ্রের মনখানে দুর্ভেদ্য কুয়াশায় ঢাকা পড়েছিল। তার বোধ, বুদ্ধি, চিন্তা শক্তি অবশ হয়েছিল, এমনকি ছিল ঝাপসা। কবিতা শুনতে শুনতে সেই কুয়াশার জাল কেটে যেতে লাগল। ফিরে এলো অনুভূতির তীক্ষ্ণতা। ভানুমতির মৃত্যুর পর তিনি তার অভ্যেস মতন গোঁফ মুচড়োতেও ভুলে গিয়েছিলেন। এবার গোঁফে আঙুল বোলাতেই বোঝা গেল তিনি আবার স্বাভাবিক হয়ে আসছেন। ফিরে এলো তামাকের নেশা, এমনকি এতদিন পর তিনি খিদে অনুভব করলেন। কিছুক্ষণ কবিতা পাঠ শোনার পর মহারাজ হুঁকো বরদারের জন্য ছটফট করতে লাগলেন। ঘোষমশাইকে থামিয়ে দিয়ে বললেন, দাও, বইখানি আমি নিয়ে যাই। এতক্ষণ পর ভরতের দিকে তার চোখ গেল। ভরত এ ঘর ছেড়ে চলে যায়নি। সে তৃষ্ণার্তের মতন মহারাজ ও অন্য দুজনের কথোপকথন ও কবিতা পাঠ শুনছিল। কিরে, তুই এসব পড়িস নাকি? যে কাব্য মহারাজের ভালো লেগেছে সেই কাব্য মহারাজেরও আগে ভরতের মতন এক অকিঞ্চিতকর মানুষের পক্ষে পড়ে ফেলাটা দোষের কিনা তা সে বুঝতে পারল না। কিছু উত্তর দিল না সে। বিবর্ণ হয়ে গেল তার মুখখানি। মহারাজ আর কিছু বললেন না, বেরিয়ে গেলেন দ্রুতপদে। প্রাসাদে ফিরে মহারাজ স্নান করলেন অনেক সময় নিয়ে। তারপর পরিপূর্ণ আহারে বসলেন। সেই পর্ব শেষ হলে আলবোলার নলে কয়েকবার টান দিতে না দিতেই ঘুমে ঢলে এলো তার চোখ। দিবানিদ্রা দিলেন প্রায় 4 ঘন্টা। ঘুমের মধ্যে ভ্রুকুঞ্চন নেই, প্রশান্ত ঠোঁটের ভঙ্গি। এক অর্বাচীন কবির রচনা তাকে সুস্থ করে তুলেছে। সন্ধ্যের পর ভানুমতির ঘরে প্রদীপের আলোয় তিনি জোরে জোরে পাঠ করতে লাগলেন ভগ্ন হৃদয়, যেন তিনি ভানুমতিকেই শোনাচ্ছেন। পরদিন থেকে মহারাজ অনেকটা স্বাভাবিকভাবে সরকারি কাজকর্ম শুরু করলেন বটে, তবে সবাইকে বুঝিয়ে দিলেন যে তাঁর শোক পর্ব এখনো শেষ হয়নি। প্রথম কয়েকটি দিন তাঁর ভাবাবেগ ছিল যুক্তিহীন রকমের বিহুবল। তারপর তিনি মহারানীর বিচ্ছেদ শোক পালন করতে লাগলেন রাজকীয় নিয়ম মেনে। সকালে কিছুক্ষণ তিনি কীর্তন গান শোনেন, তখন তার মুখখানি গম্ভীর থমথমে হয়ে থাকে, মাথা দোলান শুধু। আগেকার মতন হঠাৎ হঠাৎ গেয়ে ওঠেন না। ঠিক 1 ঘন্টা কীর্তন শোনার পর তিনি জলপান সেরে নেন। তারপর যান দরবারে। দেওয়ান ও মন্ত্রীদের তিনি প্রয়োজন মতন নির্দেশ দেন 2-1 বাক্যে। বোঝা যায় নিছক কর্তব্যের খাতিরেই তিনি সিংহাসনে এসে বসেছেন। কারুর আবেদন শুনতে শুনতে মধ্যপথে উঠে চলে যান অকস্মাৎ। বিকেলবেলা গান বাজনার আসর বসে বটে, কিন্তু কালোয়াতি গান কিংবা হালকা রসের গানও নয়, শুধু পদাবলী ও ধর্মসঙ্গীত। পঞ্চানন্দ পাখোয়াজ বাজিয়ে বিরহের পালা ধরে। তার গান শুনলে সকলেরই চোখে জল আসে। এই নেশাখোর
ধড়িবাজ লোকটি গান গাইবার সময় একেবারে রূপান্তরিত হয়ে যায়। তখন তার কণ্ঠ দিয়ে যেন অমৃত ঝরে। রাত্রে মহারাজের শয্যা নারী বর্জিত। কোন রানী কিংবা রক্ষিতার কক্ষেই তিনি এর মধ্যে একদিনও পদার্পণ করেননি, এমনকি স্ত্রীলোকদের সেবাও গ্রহণ করছেন না। ভানুমতির স্মৃতি যে তার হৃদয়ে তীব্রভাবে অঙ্কিত, তা তিনি বুঝিয়ে দিচ্ছেন সকলকে। ছবি আঁকা কিংবা ফটোগ্রাফি চর্চাও এখন সম্পূর্ণ বন্ধ। তবে দিনের কোনো সময় কিছুক্ষণের জন্য তিনি কবিতা রচনা করেন। ভগ্ন হৃদয় নামে এক তরুণ কবির কাব্যগ্রন্থ তার নিজের কবিত্ব শক্তিকেও উস্কে দিয়েছে। বেশ ঝরঝর করে লিখে ফেলতে পারছেন পাতার পর পাতা। মহারাজের কবিতা চর্চা অবশ্য কোনো নিভৃত সাধনার ব্যাপার নয়। লেখা মাত্রই তিনি কয়েকজনকে শোনাতে চান। সেই জন্য 2-3 অন্তরঙ্গ ব্যক্তি সে সময় তার কাছাকাছি থাকে। 2-4 লাইন লিখেই তিনি তাদের শুনিয়ে জিজ্ঞেস করেন, ঠিক হয়েছে? উপমাটি কেমন? জুৎসই তো? সেই লাইনগুলি মুখে মুখে ছড়িয়ে যায়। রাজপুরীর সবাই জানে মহারাজ বীরচন্দ্র মাণিক্য তার প্রিয়তমা ভানুমতির স্মৃতি অমর করে রাখছেন কবিতায়। ভানুমতির অকাল মৃত্যুতে তার বাপের বাড়ির পক্ষ, রাজধানীর মণিপুরী সম্প্রদায় খুবই ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে আছে। নীরোগ মহারানীর এমন হঠাৎ মৃত্যু খুবই সন্দেহজনক ঠিকই, কিন্তু তার খাদ্যে বিষ প্রয়োগ কিংবা তাকে কোন রকম হত্যার চেষ্টার বিন্দুমাত্র প্রমাণ পাওয়া যায়নি। রাজবৈদ্যরা সবাই একমত হয়ে ঘোষণা করেছে মহারানী প্রাণত্যাগ করেছেন সন্ন্যাস রোগে। ঘুমের মধ্যে এই রোগে সহসা শ্বাস বন্ধ হয়ে যায়। তবু মহারানীর পুত্র সমরেন্দ্রকে যেদিন যুবরাজ পদ থেকে বঞ্চিত করা হলো, সেদিনই তাঁর মৃত্যু হল। এজন্য মহারাজ পরোক্ষে অবশ্যই দায়ী। কিন্তু মহারাজের শোকের বহর দেখে মণিপুরীরা প্রকাশ্যে ক্ষোভ জানাতে পারছে না। মহারানীর শ্রাদ্ধ হবে মহা আড়ম্বরের সঙ্গে। তার প্রস্তুতি শুরু হয়েছে। শ্রাদ্ধের অনুষ্ঠান হবে 2 জায়গায়, ত্রিপুরার রাজধানী আগরতলায় এবং বৃন্দাবনে। মহারাজ স্বয়ং বৃন্দাবনে যাবার অভিপ্রায়ের কথা জানিয়েছেন। সেজন্য অনেক টাকার প্রয়োজন, অথচ রাজকোষের অবস্থা সুবিধের নয়। মহারাজ একদিন একান্ত সচিব রাধারমণ ঘোষের সঙ্গে নিভৃত আলোচনায় বসলেন। হিসাব কষে দেখা গিয়েছে সমস্ত অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে অন্তত 1 লক্ষ টাকার প্রয়োজন। সে টাকা আসবে কোথা থেকে? ঘোষমশাই একটুক্ষণ চিন্তা করে বললেন, এই কার্তিক মাসে প্রজাদের কাছ থেকে অতিরিক্ত রাজস্ব সংগ্রহের উপায় তো দেখি না। পীড়ন করতে গেলে বিদ্রোহ হবে। তা আমি বিলক্ষণ জানি, সেই জন্যই প্রজাদের উপর চাপ দিতে চাই না। তাই তো তোমার কাছে অন্য উপায় জানতে চাইছি। আর এক উপায় আছে, তা হলো কিছু সোনা দানা বিক্রি করা। সম্প্রতি মোহরের দাম উঠেছে 18 টাকা 9 আনা। গত সপ্তাহে দর ছিল 18.5 টাকা। এখন ভালো দাম পাওয়া যাচ্ছে। সোনা দানা বিক্রি করতে হবে কলকাতায়? অমনি কলকাতার খবরের কাগজওয়ালারা জেনে যাবে। তোমাদের কলকাতার কাগজগুলো আমার ব্যাপারে সবসময় ছিদ্রান্বেষী। পত্রিকা পলিটিক্যাল এজেন্ট নিয়োগের ব্যাপারে প্রায় আমাকে খোঁচা দেয়। সোনা বিক্রির খবর ফাঁস হয়ে গেলে ওরা ধরে নেবে যে আমি দুর্বল হয়ে গেছি। অনেকেই ধরে রেখেছে যে ত্রিপুরার রাজমুকুট আমি ওয়াজিদ আলী শাহর মতো যে কোনো দিন ইংরেজদের হাতে তুলে দেব। তা কোনোদিন হবে না। ত্রিপুরা চিরদিন স্বাধীন থাকবে। তবে ইংরেজ পলিটিক্যাল এজেন্ট এখানকার বিচার ব্যবস্থার রিফর্ম করার জন্য খুব চাপ দিচ্ছে। এর একটা সুরাহা করা দরকার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু সুস্থির হয়ে নি, তারপর ওদিকে মন দেব। সোনা বিক্রি এখন হবে না, অন্য পথ বাতলাও। কিছুদিন আগে এক ইংরেজ এ রাজ্যের বালিশিয়ার পাহাড় ইজারা নিতে চেয়েছিল। এককালীন প্রায় 1.25 লক্ষ টাকা দিতেও তাদের আপত্তি ছিল না। কথাবার্তা কিছু দূর এগিয়েছিল, তারপর আপনি আর রাজি হলেন না। রাজি হইনি কেন জানো?
প্রস্তাবটা ভালোই ছিল, কিন্তু লোকটি যে ইংরেজ, এ রাজ্যে আমি বেশি ইংরেজ ঢোকাতে চাই না। মহারাজ, ইংরেজদের রোধ করার সাধ্য আমাদের নেই। আসতে চাইলে তারা আসবেই। তবু মন্দের ভালো যে এই লোকটি বেসরকারি ইংরেজ। পাহাড়গুলি এমনিই পড়ে আছে, আমরা কোনো কাজে লাগাতে পারি না। ইংরেজরা সেখানে ধাতু খনিজের সন্ধান করবে। তাছাড়া টাকার অঙ্কটাও বেশ ভালো। মহারাজ 2-1 মিনিট চুপ করে রইলেন। এ প্রস্তাবটি তার মনোপুত হয়েছে। সাহেবটিকে একবার না বলে দেওয়া হয়েছে, এখন রাজি হলেও সে আর উৎসাহ দেখাবে কিনা তা বাজিয়ে দেখা দরকার। চুক্তিটা সারতে হবে গোপনে, যাতে কেউ না ভাবে দেউলিয়া হয়ে গিয়ে তিনি রাজ্যের কিছু অংশ ইংরেজকে ইজারা দিচ্ছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে মহারাজ বললেন, ঘোষমশাই, আমাকে এক কথায় 1 লক্ষ টাকা কে ঋণ দিতে পারত জানো? সে নেই। আজ তারই জন্য আমাকে অন্যত্র হাত পাততে হচ্ছে। নিয়তির কি অদ্ভুত গতি! যাই হোক, তুমি 2-1 দিনের মধ্যেই কলকাতায় যেতে পারবে? অবশ্যই পারবো মহারাজ। আমার সম্মতিপত্র নিয়ে তুমি নিজে যাও, একেবারে দলিল লিখিয়ে টাকা পাঠাবার ব্যবস্থা করো। এমনভাবে সব কাজটা করবে যাতে আমার প্রজাদের মধ্যে প্রচার হয় যে তাদের মঙ্গলের জন্যই ইংরেজদের ডাকা হয়েছে। সেটা মিথ্যা প্রচার হবে না। ইংরেজ কোম্পানি এসে এখানে খোঁড়াখুড়ির কর্মকাণ্ড শুরু করলে আমাদের প্রজারা অনেকে কাজ পাবে, তাদের জীবিকার সাশ্রয় হবে। মহারাজ উঠে দাঁড়ালেন। ঘর থেকে বেরুতে গিয়েও থেমে গেলেন আবার। তার মুখে একটা দ্বিধার ভাব। গোঁফ মোচড়াতে মোচড়াতে তিনি বললেন, তুমি ফিরে এলে আমি বৃন্দাবন যাব। তারপর আমার আর একটা দায়িত্ব আছে। মহারানী ভানুমতি আমার কাছে সেই সন্ধ্যাবেলা একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন, তার শেষ ইচ্ছা পালন করতেই হবে আমাকে। ঘোষমশাইয়ের মুখের রেখা কাঁপল না, কিন্তু অন্তরে কিপে উঠলেন। যুবরাজ রাধাকিশোরকে বঞ্চিত করে আবার সমরেন্দ্রচন্দ্রের নাম উত্থাপন করবেন নাকি? এর মধ্যে রাধাকিশোর কিছু কিছু রাজকার্যের ভার নিয়ে যোগ্যতার পরিচয় দিয়েছেন। মহারাজের শোকের সময় তো সবকিছু সামলেছেন তিনি। এখন হঠাৎ রাধাকিশোরকে সরিয়ে দিলে প্রচন্ড একটা গণ আন্দোলন হবে। এ রাজ্যের অনেকেই রাধাকিশোরের পক্ষপাতী, কিন্তু রাধারমণকে একেবারে বিবাক করে দিয়ে ধীরে ধীরে মাথা নাড়িয়ে মহারাজ বললেন, তুমি যা ভাবছ তা নয় ঘোষমশাই, তা নয়। এখন আমি বিশৃঙ্খলা চাই না। তুমি ঘুরে এসো, তারপর আমি সব কথা খুলে বলবো। কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে যেতে গিয়ে আবার কিছু মনে পড়ায় তিনি থমকে দাঁড়ালেন। ঘোষমশাইয়ের কাঁধে হাত রেখে বললেন, তোমার আর একটা কর্তব্য আছে। কলকাতায় যাচ্ছই যখন, একবার ঠাকুর বাড়িতে ঘুরে এসো আমার প্রতিনিধি হয়ে। দ্বারিকানাথ ঠাকুরের নাতি অতি দিব্য কবিতা লিখেছে, তা পাঠ করে আমি বিশেষ শান্তি পেয়েছি। দেশের রাজার উচিত এমন এক প্রতিভাবান কবিকে শিরোপা দেওয়া। ইংরেজ বেটারা তো এই কবিতার মর্ম বুঝবে না, কোনোদিন আমাদের কবিদের সমাদরও করবে না। তুমি খান কতক মোহর আর শাল দোশালা আমার হয়ে উপহার দিও সেই কবিকে। আগরতলা থেকে কলকাতা যাত্রা সহজ ব্যাপার নয়। বাষ্পভরা দৈত্যের শক্তিতে এখন লোহায় গড়া গাড়ি ছুটে চলে। সিপাহী বিদ্রোহের পর এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত সৈন্য পাঠাবার সুবিধার জন্য ভারতের নানা অঞ্চলে দ্রুত রেল লাইন পাতা হচ্ছে। সেই রেল সাধারণ যাত্রীদেরও বহন করে, কিন্তু ত্রিপুরা রাজ্য ইংরেজ সাম্রাজ্যের মধ্যে পড়ে না, তাই সেখানে রেলগাড়ি চালাবার গরজ নেই ইংরেজ সরকারের। ত্রিপুরার রাজার পক্ষে এই বিপুল ব্যয়বহুল যানবাহনের ব্যবস্থা করাও সম্ভব নয়। ত্রিপুরার রাজধানী থেকে সবচেয়ে নিকটবর্তী রেল স্টেশন আছে বঙ্গদেশের কুষ্টিয়া শহরে। সেখানে পৌঁছতেই বেশ কয়েকদিন লেগে যায়। অতএব যত শীঘ্র সম্ভব যাত্রা শুরু করতে হবে, কারণ টাকার ব্যবস্থা করে ফিরতে হবে মহারানী ভানুমতির শ্রাদ্ধের আগেই। তার প্রস্তুতি চলল।
ঠিক হয়েছে রাধারমণ ঘোষমশাই যাত্রা করবেন হাতির পিঠে। এই যাত্রায় তাঁর সঙ্গী হচ্ছেন শশীভূষণ। রাজ সরকারের খরচে কলকাতা যাওয়ার এই সুযোগটি তিনি ছাড়তে চাননি। কলকাতায় তার নিজস্ব বিষয় সম্পত্তি নিয়ে কিছু গোলযোগ তিনি মিটিয়ে আসতে চান। কাজেই কলকাতা যাবার জন্য পাঠশালা ছুটি করে ব্যস্ত হয়ে পড়লেন শশীভূষণ। এদিকে এই সময় এক গভীর রাতে ঘটে গেল আর এক ঘটনা। ঘুমের মধ্যে ভরতের হঠাৎ শ্বাসরোধ হয়ে গেল। ছটফটিয়ে জেগে উঠতেই অন্ধকারের মধ্যে সে অস্পষ্টভাবে দেখল একটা দৈত্য ঝুঁকে আছে তার মুখের কাছে। তার বিশাল থাবায় চেপে ধরেছে তার নাক মুখ। তাহলে ভরত, তুই মরলি, এই তোর শেষ। আতঙ্ক যন্ত্রণার মধ্যে এই কথাই মনে এলো তার দৃঢ় বিশ্বাস হল মাস্টার বাবুর কথা শুনে ইদানিং মা কালীর অস্তিত্ব সম্বন্ধে তার মনে যে সন্দেহ জন্মেছিল সেই পাপেই তাকে মরতে হচ্ছে। স্বয়ং মা কালী যমদূত পাঠিয়েছেন। ভরত যাই বিশ্বাস করুক না কেন, সত্যি তো মা কালী যমদূত পাঠায়নি। তাহলে এরা কারা? কে পাঠালো এদের? কি করবে এরা এখন? ভরতকে মেরে ফেলবে? কেন? ভরতের মতো অকিঞ্চিতকর মানুষ কার জীবনের কাঁটা হয়ে উঠল? মির্চি গল্প গোল্ডমাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, রাধারমণ, সৌনক সান্যাল, শশীভূষণ, রূপন দাশগুপ্ত, ভানুমতি, সমৃদ্ধি গুহ, মহারাজ ইন্দ্রনীল ভাদুরী, রাধা কিশোর, স্পন্দন দাস। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ডমাইন।